দুরাত পরে আর কি লাগলো, একটু লেন্থলি প্রসেস, অনেকক্ষণ লাগছে, কিন্তু এটা সার্ভারের জন্য আর কি, সার্ভার খুব স্লো। আমার অনুমানিক এই হাফ এন আওয়ার, আধা ঘন্টা। আমরা যেহেতু পার খেলার জন্য দুটো করে আমরা টিকিট সেল করছি, প্রত্যেকে এসেই আপনার দুটো করে তারা 8টা ম্যাচেরই আপনার টিকিট চাচ্ছে, তাতে আমার সময় লাগছে হচ্ছিল যদি 3 মিনিট করেও ধরি আমার 48 মিনিট কিন্তু এখানে সময় চলে যাচ্ছে। দ্যাটস ওয়াই কিন্তু এই স্লো প্রসেসটা হচ্ছে। আর এটা আমাদের দর্শকদেরও বোঝা উচিত যে শুধু এই বিশ্বকাপের জন্য আমাদের কিন্তু অন্য যে কাজগুলো সেগুলোও কিন্তু মাঝে মাঝে হ্যাম্পার ঘটছে। প্রতিদিন মোট কতটি টিকিট বিক্রি হয়েছে বা কোন ম্যাচের কতটি টিকিট এখনো বিক্রি বাকি আছে, এ ব্যাপারে স্থানীয় আয়োজক কমিটি কিছু জানাতে না চাওয়ায় বিভ্রান্তি বাড়ছে, আর এতে করে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ দর্শক। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বিশ্বকাপ ক্রিকেটে টিকিটের চাহিদা বিবেচনা এনে ব্যাংকের বুথের সংখ্যা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এই নির্দেশ দেন। সভায় নতুন বছরে জাতীয় সংসদে দেওয়ার জন্য রাষ্ট্রপতির ভাষণ উপস্থাপন করা হয়েছে। এটি আরও পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রীর সংস্থাপন উপদেষ্টা এইচ.টি. ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান সহ 5 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে সচিবালয়ে শুরু হয় বৈঠকটি। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবরা এতে উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, বর্তমান মহাজোট সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হয়েছে। তিনি আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বইগড়ে সমাবেশে কথা বলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ উপনির্বাচন সম্পর্কে বলেন, আওয়ামী লীগ তাদের সাথে কথা বলে প্রার্থী মনোনয়ন দেননি, এজন্য জাতীয় পার্টিও এক প্রার্থী দিয়েছে। আলোচনায় রিন্টু আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। পরিস্থিতি তোমার মনে হয় সরকারের কন্ট্রোলের বাইরে চলে গেছে, তো আমাদের চেষ্টা করা উচিত আছে এই পরিস্থিতি। ভোজ্য তেল আমদানি ও সরবরাহ কমিয়ে দিয়েছেন আমদানিকারকরা। পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, গত কয়েক বছরের মধ্যে বাজারে ভোজ্য তেলের সরবরাহ এখন সবচেয়ে কম। তাদের অভিযোগ, আমদানিকারকরা চাহিদার তুলনায় খোলা তেল অনেক কম সরবরাহ করছেন, যা করছেন তাও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি। সেই সাথে কমে গেছে বোতলজাত তেলের সরবরাহ। গোলাম পারভেজের রিপোর্ট। ব্যবসায়ীদের হিসেবে চাহিদা অনুযায়ী দেশে ভোজ্য তেল আমদানি হয় বছরে 14 থেকে 15 লাখ টন, যার মধ্যে মাত্র 4 লাখ টন সয়াবিন। আমদানি করতে 1.5 থেকে 2 মাস সময় প্রয়োজন, তাই ব্যবসায়ীরা 2 মাসের ভোজ্য তেল মজুদ রাখেন। আমদানিকারকরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরে বড় কোম্পানিগুলো ভোজ্য তেলের আমদানি ও সরবরাহ দুটোই কমিয়েছে। 2009 সালে সিটি গ্রুপ দেশের মোট চাহিদার 17 ভাগ আমদানি করলেও 2010 সালে করেছে মাত্র 9 ভাগ। এই সময়ে মেঘনা গ্রুপ আমদানির পরিমাণ 16 ভাগ থেকে কমিয়ে 11 ভাগ করেছে। 2010 সালে নূরজাহান অয়েল 37 ভাগ ও এসএ অয়েল 21 ভাগ আমদানি করলেও কয়েক মাস ধরে তারাও আমদানি কমিয়েছে। আমদানি কমিয়েছে বাংলাদেশ এডিবেল অয়েল, এস আলম ও মোস্তফা অয়েলও। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আমদানিকারকরা সরবরাহ কমানোর পাশাপাশি সরকার নির্ধারিত দামে বিক্রি না করায় বাজারে ভোজ্য তেলের দাম কমছে না। যেখানে 15 দিনে 60,000 টনের প্রয়োজন, সেখানে শুধু সারা বাংলাদেশে 3200 টনের মতো তারা সরবরাহ করছে। তারপরে 88 টাকা করে লিটার করার পরে আমার জানা মতে হয়তো বা 3-4 হাজার টন দিতে পারে সারা বাংলাদেশে। বর্তমান বাজারে গভর্নমেন্ট যে রেট ফিক্স করছে তার চেয়ে কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে, আমাদের পাইকারি লেভেলেও বিক্রি হচ্ছে। তার কারণ আমি মনে করতে পারি একটা যে চাহিদা অনুযায়ী সরবরাহ কম আসছে স্যার। এদিকে 3-4টি কোম্পানি খুচরা বাজারে বোতলজাত তেল সরবরাহ প্রায় বন্ধ করে দিয়েছে। পরিবেশকরা জানিয়েছেন, বাকি কোম্পানিগুলো দাম বাড়ানোর পর থেকে নতুন দামেও সরবরাহ অনেক কম করছে। এই যে রূপচাঁদা আছে, রুবাই আছে, এই সমস্ত যারা বোতলজাত যারা প্যাকিং করে আর কি, তারা প্রত্যেকে মাল দিতেছে না। সরকার যে নির্ধারিত রেট দিয়েছিল, রেট পরে আমরা কোনো সরকারি মাল পাই নাই, ওই রেটে মাল পাই না। যেগুলো ছিল এটি আমাদের আগের কিছু মাল ছিল, নতুন করে না এখন আমরা পাই নাই, নতুন কোম্পানির মাল দিচ্ছে না। আমদানিকারক কয়েকটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তারা জানিয়েছেন, লোকসান আর দাম নির্ধারণে সরকারি হস্তক্ষেপের কারণে বাধ্য হয়ে তারা এখন আমদানি কম করছেন। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা।
সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ কর্মকর্তাদের মাধ্যমে জনশক্তি রপ্তানির চেষ্টা করা হলে তা এ খাতের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে মনে করছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সাংবাদিক সম্মেলনে তারা এই মন্তব্য করলেও বিদেশে পাঠাতে শ্রমিকদের কাছ থেকে রিক্রুটিং এজেন্সিগুলো কেন অতিরিক্ত টাকা নিচ্ছে তার কোনো জবাব দিতে পারেননি তারা। রাহাত মিনহাজের রিপোর্ট। কোন বিদেশি টিম আসুক, আমাদের মন্ত্রী মহোদয় এবং সরকারের সমস্ত ইকুইপমেন্ট মেশিনারিজ তারা একদম জোর প্রচেষ্টা চালায়, আমরা ব্যবসা করব, তোমরা থামো, সব বন্ধ, আমরা এটা লোক পাঠাবো। জনশক্তি রপ্তানিতে রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়ম, প্রতারণা ও জালিয়াতির কারণে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলসের মাধ্যমে জনশক্তি রপ্তানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকারের এমন সিদ্ধান্তে দেশের জনশক্তি রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। সরকার সহ যৌথ উদ্যোগে জর্ডান মার্কেটটা আমরা ওপেন করেছি। জর্ডান মার্কেটে কিছু লোক যাওয়ার পরে এটা সরকার নিজে মার্কেটিং করতে চাইছে সরকারের জন্য, তাহলে কি হলো, মার্কেটিং ভিয়েতনাম কম্বোডিয়া চলে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ায় শ্রমিক পাঠানোকে কেন্দ্র করে সরকারি সংস্থা বোয়েসেলসের অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরে তারা বলেন, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের দুর্নীতির কারণে সরকারের এ ধরনের পদক্ষেপ সফল হবে না। তাদের ফিয়ন থেকে শুরু করে প্রত্যেকে আজকে টাকা ছড়ে ফ্ল্যাটের মালিক হয়েছে। আমরা কি আমাদের সদস্যরা সেটা তো হয়নি। সরকারি কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি যেন না ছড়ায়, ব্যবসা থেকে টিসিবি কি ব্যবসা করতে পারছে? এরকম কোন সেক্টরে ব্যবসা করতে পারবে না। সরকার আমাদের সাথে একমত হয়ে ব্যবসা আমাদেরকে করার সুযোগ দেবে। তবে কোন প্রেক্ষাপটে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিক সম্মেলনে তার কোনো সদুত্তর দিতে পারেননি বায়রা নেতারা। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা। সাবেক স্পিকার জমিউদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আক্তার আহমেদ সিদ্দিক, সাবেক চিফ হুইপ ও বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় প্রত্যেককে 6 মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসানের সমন্বয়ে গঠিত ডিভিশনাল বেঞ্চ তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন। এর আগে শেরেবাংলা নগর থানায় দুদক তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, তাদের জামিন দেওয়া হলেও তদন্ত কাজে সহযোগিতা করতে বলেছে আদালত। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের উপর শুনানি হবে আগামী 20 জানুয়ারি। তারেক রহমানের আইনজীবীরা এই স্থগিতাদেশ চাইলে চেম্বার জজ এস কে সিনহা 20 জানুয়ারি তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির নির্দেশ দেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 30 লাখ মার্কিন ডলার পরিমাণ অর্থ নিজ ব্যাংক হিসাবে রাখার অভিযোগে সিঙ্গাপুরের এক নাগরিককে অভিযুক্ত করেছে দেশটির আদালত। সিঙ্গাপুরের স্ট্রেট টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, অভিযুক্ত লিম সিউ চেংকে অবৈধ তহবিল রাখা ও তা কর্তৃপক্ষকে না জানানোর অভিযোগে $9,000 জরিমানা করা হয়েছে। মামলার বিবরণে বলা হয়েছে, সিঙ্গাপুরের নাগরিক লিমকে নিয়ে সে দেশে দুটি কোম্পানি প্রতিষ্ঠা করেন আরাফাত রহমান কোকো। পরে ওই কোম্পানি দুটি বিলুপ্ত হলেও $30,17,000 অবশিষ্ট তহবিল লিমের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। এ কারণে লিমের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। কারাবন্দী বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে 2 দিনের মধ্যে ইব্রাহিম কাওয়াদিয়া হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে উন্নত চিকিৎসার জন্য দেশের ভেতর কোন বিশেষায়িত হাসপাতালে বা বিদেশে পাঠানোর নির্দেশ কেন দেওয়া হবে না, এই মর্মে 4 সপ্তাহের রুল জারি করা হয়েছে। সাকা চৌধুরীর উন্নত চিকিৎসার জন্য তার স্ত্রীর দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গাড়ি ছিনতাইকারী চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পল্টন থানার একটি মামলার প্রেক্ষিতে রাজধানীর বেগুনবাড়ি থেকে গাড়ি ছিনতাইকারী মমিনকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্য অনুযায়ী এই চক্রের অন্য 2 সদস্য খলিল ও খোকনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই করা 4টি গাড়ি। গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার মনিরুল ইসলাম খান জানান, আটককৃতদের আরও বেশ কবার গাড়ি ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তো এই টানা পার্টি বেশ কয়েকটা কাজ করেছে। তো এটার সূত্র ধরে অভিযান চালিয়ে মমিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে মমিনের স্বীকারোক্তি অনুযায়ী আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়। বাকি সদস্যদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে। মেটলাইফ আলিকো আন্তর্জাতিক সংবাদ। নানা সংকটের মধ্য দিয়ে চলে আসা পাকিস্তানের রাজনীতি আবারও সংকটে পড়েছে। ক্ষমতাসীন জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক এনকিউএম সমর্থন প্রত্যাহারের পর অস্তিত্ব সংকটে পড়া পাকিস্তান সরকার এখন নতুন জোটসঙ্গী খুঁজছে। বিস্তারিত জানাচ্ছেন কঙ্কন নাগ। আবারও সংকটে পড়ল পাকিস্তানের সরকার ও রাজনৈতিক অঙ্গন। দেশ পরিচালনায় দুর্বলতা,
দুর্নীতি রুখতে ব্যর্থ হওয়া, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠা, অর্থনৈতিক দুরবস্থা সহ বিভিন্ন অভিযোগে রোববার সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেয় মুত্তাহিদা কওমি মুভমেন্ট MQM। এর পাশাপাশি বিরোধী পক্ষে যোগ দেওয়ারও ঘোষণা দেয় দলটি। MQM কে ছাড়া পাকিস্তান পিপলস পার্টি PPPর নেতৃত্বাধীন পাকিস্তান সরকার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই অবস্থায় সম্ভাব্য অনাস্থা ভোটে টিকে থাকতে এখন বিরোধী দলগুলোর সাথে আলোচনা করছেন দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। এদিকে এই মুহূর্তে সরকার পতনের কোনো আশঙ্কা দেখছেন না বলে মন্তব্য করেছেন আত্মবিশ্বাসী গিলানি। তবে তার এই প্রচেষ্টা ব্যর্থ হলে পাকিস্তানে মধ্যবর্তী নির্বাচন আসন্ন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এর আগেও বিভিন্ন সময়ে নানা সংকটের কারণে পাকিস্তানের রাজনৈতিক সংস্কৃতি হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই অবস্থায় দেশটিতে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা আদৌ সম্ভব কিনা এই বিষয়েও অনেকেই সন্দিহান। কঙ্কর নাগ, ATN বাংলা। সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখতে উত্তর কোরিয়ার সাথে নতুন করে আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ং বাক। উত্তর কোরিয়ার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা বাণীতে খোলামেলা আলোচনা যে আহ্বান জানানো হয়েছিল তার জবাবে তিনি এই ঘোষণা দেন। তবে একই সাথে লি মিয়ং বাক সতর্ক করে দিয়ে বলেন, উত্তর কোরিয়ার যেকোনো আগ্রাসনের চেষ্টা শক্ত হাতে দমন করা হবে। দুই কোরিয়ার বিতর্কিত সীমান্তে গত নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পর থেকে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বিরাজ করছে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের শরণ